প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ভার্চুয়াল শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় নগদান বই। নগদান বই, দুই ঘরা নগদান বইয়ের উপর আমরা আলোচনা করব। গতদিন আমরা দুই ঘরা নগদান বইয়ের উদ্দীপক সম্পর্কে তোমাদের বলেছিলাম এবং উদ্দীপকটা বলেছিলাম যে তোমার বাসায় একটু লক্ষ্য করবে, এরপর আগামী দিন আলোচনা হবে। আজকের আলোচনা শুরু করার পূর্বে গতদিনের শেখা বিষয়ের পুনর্বিন্যাসকৃত আরেকটু আলোচনা। গতদিন আমরা শিখেছিলাম ব্যয় শ্রেণী বিভাগ, যেটা আর্থিক অবস্থার বিবরণীতে যে ব্যয়গুলি দেখানো হয়। সেখানে আমরা শিখেছিলাম পরিচালন ব্যয় কী। পরিচালন ব্যয়ের সংজ্ঞা হিসাবে আমি বলেছিলাম ব্যবসা পরিচালনা সংক্রান্ত যে সকল ব্যয়, অর্থাৎ একটি ব্যবসা পরিচালনা করতে গেলে যে সকল ব্যয় বাধ্যতামূলকভাবে করা লাগে তাকে পরিচালন ব্যয় বলে। অন্যদিকে অপরিচালন ব্যয়ের সংজ্ঞা হিসাবে আমি বলেছিলাম ব্যবসা পরিচালনার জন্য বাধ্যতামূলক নয়, তবে এই ধরনের ব্যয়গুলো ব্যবসা প্রতিষ্ঠানে সংগঠিত হয়, অর্থাৎ এক প্রকার বাধ্য হয়েই এই ধরনের ব্যয়গুলো আমরা করে থাকি। সাধারণত যে ব্যয়গুলি আমরা এক প্রকার বাধ্য হয়ে করে থাকি তাকে অপরিচালন ব্যয় বলে। সবথেকে শেষে আমি পরিচালন ব্যয় এবং অপরিচালন ব্যয়কে মনে রাখার জন্য তোমাদের একটি সংজ্ঞা প্রদান করেছিলাম, যেখানে ছিল বাধ্যতামূলক নয় এমন ধরনের ব্যয়গুলিকে অপরিচালন ব্যয় বলা হয়, যার ভিতর ছিল ঋণের সুদ, মূলধনের সুদ, ব্যাংক জমাতিরিক্ত সুদ, ব্যাংক চার্জ ও কমিশন, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, চুরি বা ক্ষয়ক্ষতিজনিত ক্ষতি বা বিবিধ ক্ষতি যেটাকে বলা হচ্ছে, কমিশন প্রদান। অর্থাৎ এই ব্যয়গুলি বাদে অন্য যত রকমের ব্যয় হবে সমস্ত ব্যয়গুলিকে আমরা পরিচালন ব্যয়ের আওতাভুক্ত করব। আমাদের গতদিনের ক্লাস ফিরে দেখা কার্যক্রম শেষ হলো, আমরা চলমান কার্যক্রমের সাথে যুক্ত হব। চলমান কার্যক্রমে দেখো, তোমাদের সব থেকে উদ্দীপকটা পড়ার পরেই দাগেই তো করণীয় কোয়াতে তোমাদের কাছে চেয়েছে যে সকল লেনদেন দুই ঘরা নগদান বইতে লিপিবদ্ধ হবে না তার পরিমাণ কত। দুই ঘরা নগদান বইতে কোন সকল লেনদেন লিপিবদ্ধ হয় না? প্রথমত, যেগুলি লেনদেন নয় সেগুলি হিসাবের বইতে লিপিবদ্ধ হয় না, এই লেনদেনগুলি আসবে। তদুপরি আমি তোমাদের আর একটা কথা বলেছি, নগদান বই মানেই হচ্ছে নগদ টাকার আগমন এবং নির্গমন সংক্রান্ত সকল প্রকার লেনদেন। নগদ টাকা আসলে নগদান বইতে লিপিবদ্ধ হবে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেলে নগদান বইতে লিপিবদ্ধ হবে। অর্থাৎ নগদ সকল প্রকার লেনদেন নগদান বইতে লিপিবদ্ধ হয়। তাহলে নগদান বইতে লিপিবদ্ধ হয় না কোনগুলি? অনগদ সকল প্রকার লেনদেন নগদান বইতে লিপিবদ্ধ হবে না। এমন অনগদ লেনদেন এবং লেনদেন নয় এমন সবগুলি ঘটনাকে নগদান বইতে লিপিবদ্ধ হবে না বলে আমরা অন্তর্ভুক্ত করব। আসো আমরা দেখে নিই। প্রথমে আমরা লিখে নেব যে সকল লেনদেন নগদান বইতে লিপিবদ্ধ হবে না। যে সকল লেনদেন নগদান বইতে লিপিবদ্ধ হবে না তা নিম্নরূপ। এরপরে তোমরা ছকটা তৈরি করো, তারিখ বিবরণ টাকা।
তারিখ, বিবরণ, টাকা। 2020 জানুয়ারি 7 দেখো বলা আছে পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। তাহলে তোমরা শুধু লেখো ফরমায়েশ প্রদান। ফরমায়েশ প্রদান করা হয়েছে 80,000 টাকার পণ্য। এরপর জানুয়ারির 9 তারিখে যে তোমরা দেখো কর্মচারী নিয়োগ সিদ্ধান্ত। যদিও এখানে বলা আছে 10,000 টাকা বেতনের একজন কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হলো। এই 10,000 টাকা বেতনের কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হলো অর্থে কি, প্রতি মাসে তাকে 10,000 টাকা বেতন দিতে হবে। এই 10,000 টাকা বেতন প্রদানের চুক্তিতে একজন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু কর্মী যখনই নিয়োগ দেওয়া হলো বা চুক্তি করা হলো তখনই আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের থেকে নগদ টাকা চলে যাচ্ছে না। এর জন্যে আমরা এটা নগদান বইয়ের অন্তর্ভুক্ত করব না। ফরমায়েশ প্রদান করলেও আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের থেকে নগদ টাকা চলে যায় না, তা আমরা নগদান বইতে অন্তর্ভুক্ত করব না। তো আমরা এর জন্যে 10,000 টাকার কর্মীকেও নগদান বইয়ের বা 10,000 টাকা কর্মী নিয়োগ সিদ্ধান্তকে নগদান বইয়ের অন্তর্ভুক্ত করতে পারবো না। জানুয়ারি 11 তারিখে দেখো আছে বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ। বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ 15,000 টাকা। তো এরপরেই আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এখানে মোট যোগফল হবে 3, 5, 8, 9, 10 অর্থাৎ 1,05,000 টাকার ঘটনা অথবা প্রদত্ত বিষয় আমাদের নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। যার ভিতর রয়ে গেছে ফরমায়েশ প্রদান, এটি লেনদেনই নয়। কর্মচারী নিয়োগ সিদ্ধান্ত, এটিও লেনদেন নয়। বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ, এটি লেনদেন, তবে নগদে নয়। এর জন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে পণ্য কমে গেছে, নগদ টাকা কমেনি। নগদ টাকা কমলে আমরা নগদান বইতে অন্তর্ভুক্ত করতাম, পণ্য কমেছে, নগদান বইতে অন্তর্ভুক্ত করব না। আমার মনে হয় সমাধান কোয়া তোমরা সবাই সংগ্রহ করে নিয়েছো। আমরা সমাধান খোয়ার জন্যে অগ্রসর হব। তোমরা 2 ঘোড়া নগদান বইয়ের একটি ছক সবাই খাতায় তৈরি করে নাও। প্রথমে লেখো রিমনের নগদান বই, ব্র্যাকেটে লেখো 2 ঘোড়া। আমার সাথে সাথে তোমরা ছক তৈরি করে ফেলো। আসলে নগদান বইটা আমরা এখানে চলমান যে ছকে করি না, এটা আমরা সনাতন পদ্ধতিতে করে থাকি। এজন্যে আমাদের ডেবিট ক্রেডিট ডাইনে বামে 2 দিকেই ছক নিতে হয়। বাম দিকে 2টি টাকার ঘর থাকবে। এই 2টি টাকার ঘর আমরা করলাম। একটি থাকবে খতিয়ান পৃষ্ঠা, একটি থাকবে রসিদ নং, সব থেকে বামে থাকবে তারিখ। বিবরণ,
খতিয়ান পৃষ্ঠা, রসিদ নং, নগদ টাকা, ব্যাংক টাকা। ডান পাশে যে এখানেও দুটি টাকার ঘর, ভাউচার নং থাকবে, খতিয়ান পৃষ্ঠা থাকবে, খতিয়ান পৃষ্ঠা, ভাউচার নং, নগদ, ব্যাংক টাকা, টাকা। এখানেও তারিখের ঘর থাকবে, তারিখ, বিবরণ, ক্রেডিট, ডেবিট। 2020 জানুয়ারি 1। তোমরা প্রথমেই দেখো আমাদের প্রারম্ভিক উদ্ধৃত হিসাবে নগদ টাকা দেওয়া আছে, ব্যাংক জমাও দেওয়া আছে। এটিকে আমরা প্রারম্ভিক জের হিসাবে ডেবিট পাশে নগদের ঘরে এবং ব্যাংকের ঘরে প্রথমে লিখে নিয়ে থাকি। তো তোমরা বাম পাশে লেখো প্রারম্ভিক জের, নগদ দেখো 50,000 টাকা দেওয়া আছে, ব্যাংক জমা 1 লক্ষ দেওয়া আছে। এরপর জানুয়ারির 2 তারিখে দেওয়া আছে দেখো পণ্য বিক্রয় 20,000 টাকা নগদে। ডান পাশে চলে যাও, 2020 জানুয়ারি 3 পণ্য ক্রয় 18,000 টাকা আছে, ব্যাংকের ঘর ফাঁকা। 3 তারিখের পর আচ্ছা আমাদের 6 তারিখে ধারে বিক্রয়ের টাকা চেকে পাওয়া গেল। ধারে যখন আমরা বিক্রি করি জানি তার জন্যে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। 2 তারিখের পর 6 তারিখ লেখো প্রাপ্য হিসাব, চেকে টাকা পাওয়া গেছে 28,000 টাকা। এরপর আছে 8 তারিখ জানুয়ারির 8 প্রদেয় হিসাবদের চেক প্রদান। তাহলে আমরা লিখব প্রদেয় হিসাব, যদিও এটা প্রদেয় হিসাবকে চেক প্রদান শব্দটা বলা নাই, বলা আছে মামুনের কাছ থেকে পণ্য ক্রয়ের অর্থ চেকের মাধ্যমে পরিশোধ করা হলো। মামুনের কাছ থেকে আমরা যে পরিমাণ টাকার পণ্য ক্রয় করেছিলাম সব টাকা আমরা পরিশোধ করতে পারিনি, কিছু টাকা বকেয়া থেকে গিয়েছিল। সেই বকেয়া টাকা, অবশিষ্ট টাকা আমরা চেকে প্রদান করলাম, যেটা পরিমাণ 30,000 টাকা। এরপরে দেখো 10 তারিখে আছে কর্মচারীদের বেতন প্রদান। বেতন প্রদান নগদে আছে 5,000 টাকা। 10 তারিখের পর 12 তারিখে লভ্যাংশ প্রাপ্তি। লভ্যাংশ প্রাপ্তি দেখো চেকে আছে, যেহেতু চেকে পেয়েছি আমরা এটা ব্যাংকের ঘরে লিখে দেব। লভ্যাংশ প্রাপ্তি 20,000 টাকা। 12 তারিখের পরে দেখো আছে 14 তারিখ। 14 তারিখে আছে ভাড়া প্রদান 20,000 টাকা। এটা নগদে প্রদান করা হয়েছে, আমরা নগদের ঘরে লিখে দিলাম। এরপর আছে
21 তারিখ ব্যাংক চার্জের পরিমাণ আছে 1000 টাকা। এটা আমরা ব্যাংকের ঘরে লিখব। 28 তারিখে আছে ব্যাংক সুদ। এর জন্য আমাদের টাকার পরিমাণ বাড়ে। এখানে টাকা আছে 2000। এরপরেই আমাদের জের নির্ণয়ের পালা। জের নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা বিষয় লক্ষ্য করব, ডেবিট পাস বড় না ক্রেডিট পাস বড়। ব্যাংকের ডেবিট পাস বড়। আমরা দেখতে পাচ্ছি 1,20,000, 40,000, 48,000, 49, 50,000। 1,50,000 টাকা ডেবিট জের আছে ব্যাংকের। আমরা এখানে 1,50,000 টাকা লিখে দিলাম। 1,50,000 টাকা যদি আমরা ক্রেডিট দিকে নিয়ে যাই, তাহলে কি হবে দেখো, 1,50,000 এখানে নিলাম এবং এর থেকে যদি আমরা বাদ দিয়ে দিই 30,000 টাকা থাকবে 1,20,000। 1,000 বাদ দেবো, টাকা থাকবে 1,19,000। এরপর আমরা নগদের এখানে দেখলাম আমাদের টাকার পরিমাণ আছে 70,000। ক্রেডিট পাশে নিয়ে যাব 70,000। 70,000 টাকার থেকে আমরা বাদ দেব 18 আর 5 23 আর 20 43,000। 43,000 টাকা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের হিসাবটা থাকবে 70 থেকে 40 চলে গেলে 30,000। 30,000 থেকে আরও 3,000 চলে গেলে 27,000। অর্থাৎ আমাদের এখানে জানুয়ারি 31 ব্যালেন্স সিডি টাকা 27,000, 1,19,000। এই সিডিকে আবার আমরা বিডি হিসাবে দেখাবো। 2020 ফেব্রুয়ারি 1 ব্যালেন্স বিডি টাকা 27,000, টাকা 1,19,000। এর মাধ্যমে আমাদের আজকের 2 ঘোড়া নগদান বইয়ের পরিসমাপ্তি ঘটল এবং আমরা আজকে যে বিষয়টা বা যে দিকগুলি শিখতে চেয়েছিলাম তার মধ্যে 1 নাম্বার ছিল কোন ধরনের লেনদেনগুলো বা কোন লেনদেনগুলি নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। সেখানে আমরা দেখেছি নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। যার প্রথম এটি যদি হয় ঘটনা কিন্তু টাকার অঙ্কে পরিমাপযোগ্য না, এটি নগদান বইতে লিপিবদ্ধ হবে না। সাথে সাথে লিপিবদ্ধ হবে না অনগদ কোনো লেনদেন, যার ভিতর আমাদের প্রথমটা ছিল ফরমায়েশ প্রদান, কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ, আর লাস্ট আমরা যেটা ব্যবহার করেছিলাম সেটা ছিল বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ। আমাদের পরবর্তী সমাধানে চেয়েছিল 2 ঘোড়া নগদান বই প্রস্তুতকরণ। 2 ঘোড়া নগদান বই প্রস্তুতকরণের ক্ষেত্রে আমরা জানি শুধুমাত্র নগদ লেনদেনগুলি এর আওতাভুক্ত করা হয়, কোনো অনগদ লেনদেন আওতাভুক্ত করা হয় না। যে সমাধানটা তোমরা হোয়াইট বোর্ডে লক্ষ্য করছো, আমি তোমাদের অনুরোধ করব সমাধানটি তোমরা সংগ্রহ করে নাও, বইয়ের উদ্দীপকের সঙ্গে মিলাও, তাহলে বুঝতে অনেকটাই সহজ হয়ে যাবে। তোমরা যারা আমার সঙ্গে ছিল, আমাকে সহযোগিতা করেছো, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। শুভ দিন, গুড বাই।